ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির একটা সেট নিয়ে এসেছি। আর আমার কাছে যতগুলো অ্যাভেলেবেল সেট ছিল সেই সেটগুলোই নিয়ে এসেছি। আশা করছি পিওয়াই কি সেটগুলো, জিওগ্রাফির পিওয়াই কিউ সেটগুলো তোমাদের আপকামিং কনস্টেবল পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষায় কিন্তু খুব উপকৃত হবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু পিএসসির অন্যান্য পরীক্ষা এবং সেন্টারের অন্যান্য পরীক্ষাতেও যে কোনো রকম গভর্নমেন্ট এক্সামে কিন্তু তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বেশ 42-43টা ভূগোলের কোশ্চেন আছে। আর আরও কিছু প্রশ্ন রয়ে গেছে 2 বছরের, সেইটা আমি যেদিন স্ট্যাটিক জিকেটা আপলোড করব সেই স্ট্যাটিক জিকে শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু বাকি ভূগোলের যে কোশ্চেনগুলো সেগুলো আপলোড করে দেবো। আজকে আমার শরীরটা খুব খারাপ, গলাটা একটু ধরা আছে, তোমরা একটু কনসিডার করো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক করো এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা এখন যারা জয়েন করোনি তারা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে কানেক্ট করে লিঙ্কে ক্লিক করে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। কিংবা যারা ডেসক্রিপশান বক্সটা খুঁজে পাচ্ছ না তারা দেখবে প্রতিটা ভিডিওর শেষে প্রথম কমেন্টটাই কিন্তু আমি কমেন্ট বক্সে করে রাখি, সেখানে গিয়ে তোমরা অনায়াসেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। আমি ওখানে ভিডিওটা ধরো যে কোনো একটা ভিডিও আপলোড করার পর তোমরা কমেন্ট বক্সে দেখবে আমার কমেন্টটা করা আছে, ওই কমেন্টেই কিন্তু লিঙ্কটা দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। সেখান থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে আমি পিডিএফগুলো ফ্রিতে আপলোড করে দেবো, তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিও। ভিডিও আর পিডিএফ একসাথে পড়লে তোমাদের সুবিধা হবে। তো চলো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্ন, কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম। সঠিক উত্তর হবে অসম। অসম বা আসামে কিন্তু আমাদের কাজিরাঙা জাতীয় পার্ক অবস্থিত, তোমরা সকলেই জানো আশা করি। এবং গোলাঘাট ও নগাঁও এই দুটো জেলা, যদি স্পেসিফিক্যালি অনেক সময় কী হয়, এখন পরীক্ষার যা ট্রেন্ড দেখবে জেলা ইন্ডিকেট করতে পারে কোন জেলাতে অবস্থিত। ওরা বলেই দিল যে আসামের কাজিরাঙা জাতীয় পার্ক অবস্থিত আসামের কোন জেলাতে অবস্থিত, নয় গোলাঘাট ও নগাঁও, যে কোনো একটা দিয়ে দিল, কিংবা পেয়ার করে জেলাটা দিল। এবং জানো এখানে ওয়ান হর্ন রাইনোসরাস বা এক শৃঙ্গ গন্ডার কিন্তু খুব প্রসিদ্ধ। ইসরোর বর্তমান চেয়ারম্যানকে, আমি এটা অপশান দিইনি, আমি বর্তমান এগেনস্টে দিয়ে দিয়েছি, ডক্টর ভি নারায়ণ ইসরোর বর্তমান চেয়ারম্যান। একদম রিসেন্ট কিন্তু উনি জয়েন করেছেন। আর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বিক্রম সারাভাই। আর ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। আর এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু, যেটা কর্ণাটকে অবস্থিত। আর এর পূর্ব নাম, মানে যখন ইসরো হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, এ যখন প্রথম কিন্তু এর যেটা প্রতিষ্ঠা হয়েছিল তখন নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1962 সালে। এটাও কিন্তু আসতে পারে। আর এইটা কিন্তু মাঝে মাঝে বন্ধুরা করতে হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর ভিডিওতে টাচ না করলে ভিডিওটা পজ হয়ে যায়, আবার প্রথম থেকে ভিডিওটা শুরু করতে হয়। তাই জন্য একটা নির্দিষ্ট সময় অন্তর ভিডিওতে টাচ করতে হয়, আর টাচ করলেই পরের অপশানটা বা যে নোটটা আছে চলে আসে। আচ্ছা, পূর্ব নাম তাহলে কী ছিল? ইনকসপার। ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। এরমভাবে আসে যে ইসরোর পূর্ব নাম কী ছিল বা প্রথমে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1962 সালে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। খুব গুরুত্বপূর্ণ নোটগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিও। যে কোনো পরীক্ষায়, সেটা ডাব্লিউবিসিএস হোক, এনটিপিসি হোক, ডাব্লিউবি এসআই কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই কনস্টেবল, যে কোনো পরীক্ষায় কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটা একটা প্রশ্ন হচ্ছে, ওখানে দিয়েছে বিভিন্ন রকম কয়লা খনি অঞ্চল দিয়েছে, মানে বিভিন্ন কোল মাইন জোন দিয়েছে। আর সেই কোল মাইনগুলো কোন রাজ্যে অবস্থিত সেটা জানতে চেয়েছে। তা দেখো, প্রথম কোল মাইনগুলো কী কী দিয়েছে? ঝরিয়া, রানীগঞ্জ, তালচের, কোরবা, নেভেলি। তাহলে ঝরিয়া কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। রানীগঞ্জ পশ্চিমবঙ্গে অবস্থিত। তালচের ওড়িশাতে অবস্থিত। কোরবা ছত্তিশগড়ে অবস্থিত। এবং নেভেলি তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা? আর নেভেলি কি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত? নেভেলিতে প্রধানত আমাদের লিগনাইট কয়লা পাওয়া যায়। অনেক সময় দেখবে প্রশ্ন আসে যে 4টে এরম কোল মাইন দিয়ে বললো লিগনাইট কয়লা এই 4টে কোল মাইনের মধ্যে কোথা থেকে পাওয়া যায়, তখন সঠিক উত্তর হবে নেভেলি, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, এটাও কিন্তু একই প্রশ্ন, মানে একই টাইপেরই, মানে 4টে এদিকের সময় তোমার মেলাতে হতো, আমি সঠিক উত্তরটা করে দিয়েছি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, সৌরজগতের বৃহত্তম গ্রহ, সৌরজগতের সূর্য থেকে দ্বিতীয় গ্রহ, সূর্য থেকে নিকটতম গ্রহ। তাহলে সৌরজগতের মানে আমাদের যে সোলার সিস্টেম, তার যে স্মল প্ল্যানেট হচ্ছে বুধ বা মার্কিউরি, বৃহত্তম গ্রহ হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। সৌরজগতের সূর্য থেকে দ্বিতীয় গ্রহ, মানে সূর্য থেকে যদি কাউন্ট করা যায়, সূর্য থেকে দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র বা ভেনাস। আর সূর্যের একদম ক্লোজেস্ট প্ল্যানেট বা নিকটতম গ্রহ হচ্ছে বুধ বা মার্কিউরি।
খুব গুরুত্বপূর্ণ। এই সম্বন্ধে কিন্তু আমি কিছু শর্টসও ছেড়ে রেখেছিলাম, ওই শর্টসগুলো দেখলে তোমাদের কিন্তু বই আর পড়তে হবে না, ওই শর্টসগুলো দেখবে। একটা সোলার প্ল্যানেট থেকে যা যা কোশ্চেন আসতে পারে বেশ তোমাদের ওখানে খুব সাজানো আছে, শর্টসগুলো তোমরা খুঁজলে দেখতে পাবে। আমার শর্টসগুলো আমি প্রায় ছাড়ি 12টা করে অনলাইনে থাকে, খুবই উপকৃত হবে ওগুলো যদি খাতায় লিখে নিতে পারো, আরও উপকৃত হবে। সরি বন্ধুরা, একটু শর্টকাটটা ডিস্টার্ব করলো। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেরিং প্রণালী, হরমুজ প্রণালী, প্রক প্রণালী, মালাক্কা প্রণালী। সঠিক উত্তর হবে পক প্রণালী। ঠিক আছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত বা ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিভক্ত করেছে, তাহলে সঠিক উত্তর হবে পক প্রণালী। আচ্ছা, এই সম্বন্ধে কিছু দেখে নাও। এখানে যেরকম বেরিং প্রণালী, এখান থেকে প্রশ্নটা আসে। আচ্ছা, এখানে কিন্তু আমি তাদের বলে দিচ্ছি, তারপর বলছি, আগে বলে দিই নোটটা। বেরিং প্রণালী কোন দুটো জায়গাকে পৃথক করেছে? এশিয়া মহাদেশ ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। যদি কোনোদিন প্রশ্নে দেখো যে বেরিং স্ট্রেটস ডিভাইডস হুইচ কন্টিনেন্টস, মানে কোন দুটি মহাদেশকে পৃথক করেছে, তখন হবে এশিয়া ও উত্তর আমেরিকা। আর যদি বলে কোন কান্ট্রি বা দেশকে পৃথক করেছে, তখন হবে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। বেরিং প্রণালী তাহলে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে, আর মহাদেশ বললে এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে। আর যদি কানেক্ট বলতো, ওটা আমি আর দিইনি, জায়গা হচ্ছিল না, আর ওটা অন্য প্রশ্ন। বেরিং প্রণালী কানেক্ট করেছে কিন্তু আমাদের যেটা সুমেরু মহাসাগর বা আর্কটিক ওশিয়ান, সুমেরু মহাসাগরের সঙ্গে বেরিং সাগরকে কিন্তু যুক্ত করেছে। বেরিং সাগর এবং সুমেরু মহাসাগরকে যুক্ত করেছে বেরিং প্রণালী। এটাও কোনো সময় পরীক্ষায় আসতে পারে যে বেরিং সাগরও কিংবা বেরিং সাগরও সুমেরু মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। বা বেরিং প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? বেরিং সাগর এবং সুমেরু মহাসাগর। যেমন হরমুজ প্রণালী, দেখো এটা কিন্তু আলাদা করেছে ইরান ও আরব উপদ্বীপকে। ঠিক আছে, মানে ইরান ও আরব উপদ্বীপকে কিন্তু পৃথক করেছে। ঠিক আছে, যদি বলতো যে কানেক্ট করেছে, এটা তাহলে কানেক্ট করেছে বলতে হতো পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে কানেক্ট করেছে। মানে এটা বিভিন্নভাবে আসতে পারে তোমাদের, এখানে শুধু আমি পৃথকগুলো দিয়েছি। ঠিক আছে, যেমন মালাক্কা প্রণালী কোন দুটো জায়গাকে পৃথক করেছে? সুমাত্রা ও মালয় উপদ্বীপকে। ঠিক আছে, সুমাত্রা ইন্দোনেশিয়াতে অবস্থিত, এবং মালয়েশিয়া জানো মালয় উপদ্বীপ কিন্তু শুধু মালয়েশিয়াতে উপস্থিত নয়। মালয় উপদ্বীপ কিন্তু সিঙ্গাপুর, থাইল্যান্ড, মায়ানমার এবং মালয়েশিয়ার 4টে জায়গাতেই কিন্তু মালয় উপদ্বীপ কিন্তু অবস্থিত। ওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। সুমাত্রা কিন্তু ইন্দোনেশিয়া অবস্থিত। মালাক্কা প্রণালী কিন্তু যদি বলতে কানেক্ট করেছে, সেটা কিন্তু আলাদা উত্তর হতো। হরমুজ প্রণালী ইরান ও আরব উপদ্বীপকে পৃথক করেছে, কিন্তু পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে কিন্তু যদি কানেক্ট করেছে, এটা কানেক্ট করেছে যদি আসতো পারস্য উপসাগর ও ওমান উপসাগর হতো। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, ওটা আমি আর দিইনি। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আর এইটা কিন্তু সবথেকে বেশি আসার চান্স এখানে। বেরিং প্রণালী, বেরিং প্রণালী কিন্তু এশিয়া উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পাট শিল্প, বয়ন শিল্প, পেট্রোরসায়ন শিল্প, চা শিল্প। সঠিক উত্তর হবে পেট্রোরসায়ন শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প বলা হয়। চলো পরের প্রশ্ন। 2011 সালের যে সেন্সাস হয়েছিল, সেই অনুযায়ী ভারতের সেক্স রেশিও বা লিঙ্গানুপাত কত? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের 880, 970, 910, 940। সঠিক উত্তর হবে 940। এখানে যে অপশান দেওয়া আছে তার ভেতরে কিন্তু সঠিক উত্তর 940ই হবে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গানুপাত 940। তোমরা জিওগ্রাফি বই দেখলে কিন্তু দেখবে ওখানে একটু আধটু কম বেশি পাবে। মানে ওটা কী হবে, তোমরা যেটা পড়ে গেছো সেটাই সবসময় ডিটো দেবে না, ওরা একটুখানি তোমাদের কনফিউজ করার জন্য নয় 4টে বেশি দেবে কাউন্টে, 4টে 5টা কম দেবে, মানে এগুলো ওরা করে আর কি। তোমরা একটুখানি জাস্ট কনসেপ্টটা ইউজ করে কিন্তু তোমরা উত্তরটা দেবে। কর্কটক্রান্তি রেখা যে জেলার ওপর দিয়ে গেছে? কোচবিহার, মালদা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা। সঠিক উত্তর হবে জানো, কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। প্রশ্নটা পরে আসবে দেখবে। আর পশ্চিমবঙ্গের নদিয়া, এই অপশানের মধ্যে নদিয়া জেলার ওপর দিয়ে গেছে, এবং স্পেসিফিক্যালি বললে কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে। ঠিক আছে, স্পেসিফিক্যালি বললে কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে। ভারতবর্ষের সাদা বিপ্লবের জনক বা ফাদার অফ হোয়াইট রেভলিউশন কাকে বলা হয়? ডক্টর হীরালাল চৌধুরী, ডক্টর ভার্গিস কুরিয়েন, নরমান বোরল্যাক, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হবে ডক্টর ভার্গিস কুরিয়েনকে কিন্তু শ্বেত বিপ্লবের বা সাদা বিপ্লবের জনক বলা হয়, বা হোয়াইট রেভলিউশন, ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হয়। আর হীরালাল চৌধুরীকে কিন্তু নীল বিপ্লবের জনক বলা হয়। নরমান বোরল্যাককে সবুজ বিপ্লবের জনক বলা হয়, এবং MS স্বামীনাথনকেও ভারতে যে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল তার জনক বলা হয়। তো চলো পরের প্রশ্ন। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো বিন্ধ্য, আরাবল্লী, নীলগিরি, হিমালয়। সঠিক উত্তর হচ্ছে আরাবল্লী। আরাবল্লী কিন্তু ভারতের সর্বপ্রাচীন মানে ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ,
এবং এটা কোন শ্রেণীর পাহাড়ের মধ্যে পড়ে? ওল্ড ফোল্ড মাউন্টেন বা প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে। যেমন হিমালয় জানো তোমরা, হিমালয় কিন্তু ফোল্ড মাউন্টেন, হিমালয় কিন্তু নবীন ভঙ্গিল পর্বত, আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত। কিন্তু আবার দেখবে অনেক সময় তোমরা পড়ে গেছো যে প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী, ওখানে খুঁজে পাচ্ছ না, 3টে অপশানের সঙ্গে দিয়ে দিল আরাবল্লী পর্বত, 4টে অপশানের মধ্যে 4টে অপশান দিয়েছে, তার ভিতরে কোনটি? যেখানে অপশানে আছে দেখছো ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল মাউন্টেন, সঠিক উত্তর হবে ক্ষয়জাত পর্বত। মানে আরাবল্লী পর্বতের বর্তমানে যা বিশেষত্ব সেটা কিন্তু ক্ষয়জাত পর্বতের মধ্যেও পড়ে, আবার প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যেও পড়ে। তোমরা এগুলো সংজ্ঞাগুলো পড়লে তোমরা বুঝতে পারবে, এখানে সংজ্ঞাগুলো দেওয়া ঠিক সম্ভব নয়, একদম 9-10-এর বইতেই তোমরা পেয়ে যাবে। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? জাগ্রেব। অপশানগুলো দিইনি। বর্তমান প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া, কিছু কিছু দেশ আছে এই দেশের তোমরা রাজধানী সব দেশই মনে রাখতে পারলে খুব ভালো, কিন্তু আমি দেখেছি পরীক্ষায়, আমি প্রিপারেশান নিয়ে দেখেছি ক্রোয়েশিয়া কিন্তু প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে? রাজ্য সরকার সেন্ট্রালের সব পরীক্ষায় ক্রোয়েশিয়া, তুরস্ক, এই আরও অনেক আছে, রাশিয়া। ক্রোয়েশিয়াটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, একটা সার্বিয়া, দেখবে সার্বিয়া ও মন্টেনেগো বলে দুটো আলাদা এক দেশ ছিল, বর্তমানে সার্বিয়া ও মন্টেনেগো কিন্তু আলাদা হয়ে গেছে। এইগুলোর একটু আলাদা করে সার্বিয়াটা জেনে নেবে, মন্টেনেগোটাও জানতে পারো। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে আন্দ্রেই প্লেঙ্কোভিচ। আর বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে জোরান মিলানোভিচ। ক্রোয়েশিয়া জানো 2018 সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, ফ্রান্সের কাছে হেরে গেছিলো ফাইনালে। মডরিচ, অনেক রাকিটিচ, অনেক যারা ফুটবল খেলা দেখো জানো আমার কি খুব একটা ফেভারিট টিম হচ্ছে ক্রোয়েশিয়া ফুটবলে। 38তম প্যারালাল বিভক্ত করে ভারত পাকিস্তান, ভারত ও নেপাল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া। সঠিক উত্তর হবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে কিন্তু এই 38তম প্যারালাল বিভক্ত করছে। যেমন ভারত পাকিস্তানকে বিভক্ত করছে রেড ক্লিফ লাইন, তোমরা জানো। চলো পরের প্রশ্ন বন্ধুরা, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, প্লুটো, বুধ, নেপচুন। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার ভেতরে সঠিক উত্তর হবে নেপচুন কিন্তু শীতলতম গ্রহ। গরবা নৃত্যশৈলী কোন রাজ্যের সঙ্গে যুক্ত? উত্তরপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান। সঠিক উত্তর হবে গুজরাট। গরবা নৃত্যশৈলী বা গরবা যে ডান্স ফর্ম, এটা কিন্তু গুজরাটের সঙ্গে যুক্ত, মানে গুজরাটে এই ডান্স ফর্মটা দেখা যায়। রাশিয়ার মুদ্রা কি? আমি ডাইরেক্ট অপশনটা দিয়ে দিয়েছি, রুবেল, ঠিক আছে? রাশিয়ার মুদ্রা কি? রুবেল। রাশিয়ার মুদ্রাকে তাহলে কি বলা হয়? রুবেল। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা, আরব সাগর, হিমালয়, ভারত মহাসাগর। তোমরা পড়েছো এই আগে, আমিও একবার নোট দিয়েছিলাম এই সম্বন্ধে। দক্ষিণ গঙ্গোত্রী কিন্তু আন্টার্কটিকায় অবস্থিত, ওখানে বিভিন্ন দেশেরই গবেষণা কেন্দ্র আছে। ভারতের যেটা দক্ষিণ গঙ্গোত্রী, সেটা কিন্তু দক্ষিণ গঙ্গোত্রী। তোমরা ওই সম্বন্ধে আরেকটু ভালো করে নোট দেখে নিতে পারো, চাইলে পড়ে নিতে পারো নিজের থেকে। কেরালার উপকূল ভাগ বা কোস্ট লাইন কী নামে পরিচিত? মালাবার, উৎকল, করমণ্ডল, কঙ্কন। সঠিক উত্তর হচ্ছে মালাবার। কেরালার যে উপকূল ভাগ এটা মালাবার নামে পরিচিত। আচ্ছা, ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? জার্মানি, সুইজারল্যান্ড, চীন, স্পেন। সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। স্পেসিফিক্যালি যদি শহরটা বলে দিত জেনেভা, দেখো ওই জন্য বললাম জেনেভাটা দেখবে বেশিরভাগ পরীক্ষায় জেনেভা আসে, কেন আবার দেশ হিসাবে দিয়েছে। তাহলে জেনেভাতে অবস্থিত ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর এর প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালের 1 জানুয়ারি। আচ্ছা, তোমাদের এই সম্বন্ধে একটু বলে রাখি, এইসব যে কটা গুরুত্বপূর্ণ এই ডাব্লিউটিও, হু, এগুলো আছে, এর প্রতিষ্ঠা সালের সাথে প্রতিষ্ঠা দিবসটাও মনে রাখবে। কারণ আমার কিন্তু ব্যক্তিগত একটা পরীক্ষায় দেখলাম ওর মানে ডেটটাও জানতে চেয়েছে, মানে এই ডাব্লিউটিওর ক্ষেত্রেই ডাব্লিউটিওটাই জানতে চেয়েছিল। ডাব্লিউটিওর প্রতিষ্ঠার সালটা চারটেই, দুটো 1995 দিয়ে দিয়েছিল, কিন্তু ডেটটাও জানতে চেয়েছে 1 জানুয়ারি, তার সঙ্গে আরেকটা কী ছিল। তাই জন্য একটুখানি চাইলে তোমরা একটুখানি ডেটটাও মনে রাখার চেষ্টা করো। 1995 সালের 1 জানুয়ারি এটা প্রতিষ্ঠা হয়। বর্তমান মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল, তোমাদের বলে দিয়েছি ডিরেক্টর জেনারেল, সেক্রেটারি জেনারেল বা প্রেসিডেন্ট, এগুলো আলাদা আলাদা ব্যাপার আছে, কিন্তু মোটামুটি ওখানে তোমরা পরীক্ষায় দেখলে যে অপশানে দিয়েছে বর্তমান প্রধানকে, এইভাবেও আসতে পারে, কিন্তু এখানে মহাপরিচালক দিয়েছে ডিরেক্টর জেনারেল, এই টাইপের হবে। মোটামুটি বর্তমানে যে প্রধান হচ্ছে ডাব্লিউটিওর, ওনার নাম হচ্ছে নগজি ওকোনজো ইওলা। ইনি কিন্তু নাইজেরিয়ার বাসিন্দা এবং মোস্ট প্রবাবলি উনি একজন প্রথম মহিলা হিসাবে কিন্তু ডাব্লিউটিওর ডিরেক্টর জেনারেলের পদে আসীন হয়েছেন। আর প্রথম মহাপরিচালক কে ছিলেন, বা তিনি ছিলেন পিটার সাদারল্যান্ড, যিনি আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন।
খুব গুরুত্বপূর্ণ, ইচ অ্যান্ড এভরি নোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? লোহিত সাগর, কৃষ্ণ সাগর, আরল সাগর, মৃত সাগর, ঠিক আছে। অনেক জায়গাটা অরাল সাগরও দেখবে, অনেক জায়গায় অনেক রকম বানানটা থাকে, পরীক্ষায় এই কোশ্চেনে কিন্তু এরভাবে এসেছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডেড সি বা মৃত সাগর। এর লোকেশনটা কোথায় আছে? জর্ডান, ইসরায়েল, প্যালেস্টাইন এর মধ্যে কিন্তু এটা অবস্থিত। এটা কিন্তু অপশানের মধ্যে 4টের মধ্যে দেখছে সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র। কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? দেবদারু, গড়ান, ইউক্যালিপটাস, ফার্ন। সঠিক উত্তর হচ্ছে 4টে যে অপশান দেখছো গড়ান, ঠিক আছে। বেশিরভাগ ম্যানগ্রোভ উদ্ভিদে কিন্তু যেন শ্বাসমূল দেখতে পাওয়া যায়। নিউ মেটাফোর তোমাদের একবার পড়িয়েছিলাম এই নিয়ে। তাহলে গড়ান, এখানে 4টের মধ্যে গড়ানে কিন্তু শ্বাসমূল দেখতে পাওয়া যায়, যেটা সুন্দরবনে গেলে তোমরা দেখতে পাবে। এবং গড়ানের সংখ্যা কিন্তু বর্তমানে বাড়ছে, সুন্দরীর সংখ্যা কমে যাচ্ছে। গড়ান গেওয়ার সংখ্যাটা বাড়ছে, কারণ ওরা বেশি লবণটা আর কি সহ্য করতে পারছে, যেটা সুন্দরী পাচ্ছে না। তোমরা চাইলে নোটটা একটু পড়তে পারো, এগুলো আর কি অনেক সময় এক্সট্রা ইনফরমেশান হিসাবে অনেক সময় কাজে লাগতে পারে। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? মানে গড়ান গেওয়া এগুলো আর কি বেশি লবণ সহিষ্ণু আর কি, ওই জন্য এর বর্তমানে আরও বাড়ছে। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 21শে জুন, 22শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 4টা জানুয়ারি, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4টা জানুয়ারি। মানে 4টা জানুয়ারি এখানে দেখছো। এবার এইটা কিন্তু অনেক জায়গায় তোমরা 3রা জানুয়ারি, এখানকার অপশান অনুযায়ী কিন্তু 4টা জানুয়ারি সঠিক উত্তর হবে। অনেক জায়গায় কিন্তু এটাকে 3রা জানুয়ারিও দেখতে পারে, এটাকে অনুসুর অবস্থান বলে। এইখানে যেটা দেখছো সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব, মানে জানতে চেয়েছে সূর্য ও পৃথিবীর মধ্যে মানে গড় দূরত্ব মোটামুটি বলা যায় 14,96,00,000 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু এই 4টা জানুয়ারি কিন্তু অনেক সময় বইতে দেখবে 3রা জানুয়ারি আছে। এই 3রা জানুয়ারি সূর্য ও পৃথিবী এমন একটা অবস্থানে থাকে, সেই দিন কিন্তু ওদের দূরত্বটা সবথেকে কম হয়। এখানকার অপশন অনুযায়ী 4টা জানুয়ারি, অনেক জায়গায় 3রা জানুয়ারি দেখবে। সেটাকে অনুসুর অবস্থান বা পেরিহেলিয়ন বলে, অনুসুর অবস্থান বা পেরিহেলিয়ন বলে। এই দিন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। আর অ্যাফেলিয়ন বা অপসুর অবস্থান কোন দিনকে বলে? এটা হচ্ছে 4ই জুলাইকে বলে। এই দিন কিন্তু সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার। আর সূর্য থেকে পৃথিবীর মধ্যে দূরত্ব, গড় দূরত্ব কত? 14,96,00,000 কিলোমিটার। যেটা কিন্তু 4টা জানুয়ারি বা 3রা জানুয়ারি এটা কিন্তু 14,70,00,000 হয়। সেদিন সব থেকে কম থাকে, আর সব থেকে বেশি থাকে অ্যাফেলিয়ন বা অপসুর অবস্থানের দিন, সেদিন হচ্ছে 15,20,00,000 কিলোমিটার হয়। এবার এটা তোমরা, সরি বন্ধুরা, এটা তোমরা কিন্তু অনেক সময় দেখবে এই ডেটগুলো আর কি একটুখানি অন্যরকম আছে, দেখবে 1 থেকে 4ই জুলাই, 1 থেকে 4ই জুলাইটা মনে রাখবে। আর এখান থেকে 1 থেকে 4টা জানুয়ারিটা মনে রাখবে। মানে ওরা যে কোনোভাবে দিতে পারে, কিন্তু হওয়া উচিত ছিল তোমার 3রা জানুয়ারি আর 4টা জুলাই। মানে অনুসুরটা বা পেরিহেলিয়নটা ছিল 3রা জানুয়ারি, যেদিন সব থেকে কম থাকে, আর 4টা জুলাই সব থেকে বেশি থাকে, অ্যাফেলিয়ন যেটাকে বলে বা অপসুর বলে, তাই তো। চলো পরের প্রশ্ন বন্ধুরা। নীল গ্রহ কাকে বলা হয়? শনি, ইউরেনাস, পৃথিবী, প্লুটো। সঠিক উত্তর কিন্তু পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয়। এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? ইয়াংজে, হোয়াংহো, সিন্ধু, গঙ্গা। সঠিক উত্তর হচ্ছে ইয়াংজে, যেটাকে আমরা ছোটবেলায় পড়েছি ইয়াংসিকিয়াং নদী, যেটা চীনে অবস্থিত। এশিয়ার বৃহত্তম নদীর নাম কিন্তু ইয়াংজে বা ইয়াংসিকিয়াং। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক, উড়িষ্যা, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। বন্দিপুর অভয়ারণ্য কিন্তু কর্ণাটকে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? মানে 8টা রাজ্যের মধ্যে দিয়ে দিয়েছে, এখানে 4টে দিয়ে দিয়েছে, কোনটার মধ্যে যায়নি। কিংবা অনেক সময় দেবে যে 4টে এমন রাজ্য দিয়ে দিল যার একটার মধ্যে দিয়ে গেছে, বললো কোনটার ওপর দিয়ে গেছে, ওই জন্য 8টা নাম জলের মতো মুখস্থ রাখতে হবে। কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? এখানে অপশান অনুযায়ী উত্তরপ্রদেশ। আর কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? সোজা একদম খুব ভালোভাবে তোমরা মুখস্থ করতে পারবে, একদম সোজা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, গুজরাট, ত্রিপুরা, ঠিক আছে। এই 8টা রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু গেছে কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার। নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয় বা ব্রাউন কোল নামে পরিচিত? বিটুমিনাস, কোক, অ্যান্থ্রাসাইট, লিগনাইট। লিগনাইটকে কিন্তু ব্রাউন কোল বা বাদামি কয়লা বলা হয়। তোমরা জানো ভারতের একটা লিগনাইট কয়লা ক্ষেত্র হচ্ছে নেভেলি, একটু আগে যেটা বলছিলাম তামিলনাড়ুতে অবস্থিত। মানে একটা কোশ্চেনের সঙ্গে একটা কোশ্চেন দেখবে কানেক্ট হয়ে যাবে, তোমরা যখনই পড়বে একটা কোশ্চেনের সঙ্গে অন্য কোশ্চেনটাও একটা ওখানে তৈরি করার চেষ্টা করবে, যাতে পরে আর এফর্ট দিতে না হয়। কর্কট সংক্রান্তি বলা হয় কোন দিনকে? 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, ঠিক আছে। সঠিক উত্তর হবে
সরি বন্ধুরা, সঠিক উত্তর হবে 21শে জুন। ঠিক আছে, 21শে জুন কিন্তু সামার সলস্টিস বা তোমার কর্কট সংক্রান্তি বলা হয়। আর 22শে ডিসেম্বর কিন্তু 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি বা উইন্টার সলস্টিস বলা হয়। ঠিক আছে, এবার এই কর্কট সংক্রান্তি তোমরা জানো, এই 21শে জুন কী হয়? 21শে জুন কিন্তু উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন ও সবথেকে ছোটো রাত্রি হয়। দক্ষিণ গোলার্ধে উল্টোটা হয়। দক্ষিণ গোলার্ধে কিন্তু ওই দিন সবথেকে ছোটো দিন ও সবথেকে বড় রাত্রি হয়। আর 22শে ডিসেম্বর কিন্তু উত্তর গোলার্ধে সবথেকে ছোট দিন ও সবথেকে বড় রাত্রি হয়। আর দক্ষিণ গোলার্ধে সবথেকে কিন্তু ছোট দিন ও এই সবথেকে উত্তর গোলার্ধে কিন্তু দক্ষিণ গোলার্ধে কিন্তু 22শে ডিসেম্বর উল্টোটা হয়। মানে উত্তর গোলার্ধে 22শে ডিসেম্বর কিন্তু সবথেকে ছোট দিন ও বড় রাত্রি হয়। আর দক্ষিণ গোলার্ধে কিন্তু সবথেকে বড় দিন ও ছোট রাত্রি হয়। আচ্ছা, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা এগুলো বইতে পেয়ে যাবে। প্যারিস, নিউ ইয়র্ক, ঢাকা, সিঙ্গাপুর। সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, বা নিউ ইয়র্ক সিটি, এইভাবে অনেক জায়গায় দেখতে পাবে। ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফান্ড, ইউনিসেফের ফুল ফর্ম। প্রতিষ্ঠা হয়েছিল 1996 সালে। বর্তমান যে নির্বাহী পরিচালক বা সেক্রেটারি জেনারেল, ওখানে যেরকম ছিল মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল, এখানে ওই প্রধান হিসাবে তোমরা পড়বে। যাই থাকুক, ওখানে ঘাবড়ে যেও না। যদি পড়ে ভাবছো প্রধান ওখানে দিয়েছে, একটা যা ইচ্ছা দিয়েছে, তোমরা কিন্তু ভাববে যে প্রধান কি জানতে চাওয়া হচ্ছে। তাহলে প্রেজেন্ট যে সেক্রেটারি জেনারেল ক্যাথরিন এম রাসেল, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আর ফার্স্ট যে সেক্রেটারি জেনারেল ছিলেন মরিস প্যাট, উনিও মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়? এটার বলার কিছু নেই। মৌসিনরাম জানো মেঘালয়ে অবস্থিত। মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এবং পৃথিবীর সর্বাধিক দ্বিতীয় বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে চেরাপুঞ্জি, যেটাও কিন্তু মেঘালয়ে অবস্থিত। চলো পরের প্রশ্ন। রবি শস্য কোন সময় রোপণ করা হয় জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, রবি শস্য কোন সময় বপন করা হয়? ঠিক আছে, তো চলো বন্ধুরা, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর নভেম্বর, জুন জুলাই, মে জুলাই। সঠিক উত্তর হচ্ছে অক্টোবর ও নভেম্বরে কিন্তু রবি শস্য রোপণ করা হয়। ঠিক আছে, রবি শস্য রোপণ করা হয় অক্টোবর ও নভেম্বর মাসে। আর এটাকে কিন্তু ধরো তোলা হয় ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে। আর আমাদের যে খারিফ শস্য জুন জুলাই মাসে বপন করা হয় এবং তোলা হয় প্রায় নভেম্বর ডিসেম্বরের দিকে। আর তোমার এগুলো তোমরা আর কি ভালো করে পড়ে নিও। খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্য, ইকোনমিক্স, জিওগ্রাফি 2 জায়গাতে আছে, খুব ভালো করে দেখে নিও। কোন খাল? এগুলো ছোটোবেলা তো তোমরা ভূগোলেই পেয়েছো আশা করি, বর্তমানে দেখবে ইকোনমিক্সের বইতেও আছে। কোন খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল, সুয়েজ খাল, উত্তর মহাসাগর খাল, স্ট্যালিন খাল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে পানামা খাল কিন্তু আমাদের যে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মানে আমাদের যে বক্সা ন্যাশনাল পার্কও হয়ে গেছে, এটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা। সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলাতে কিন্তু বক্সা টাইগার প্রজেক্ট অবস্থিত, টাইগার রিজার্ভ যেটা অবস্থিত। 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? রামেশ্বরম ও জাফনা উপদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল মাঝখান দিয়ে গেছে, বা সেপারেট করেছে বা পৃথক করেছে। আর গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপপুঞ্জ, সুমাত্রা ইন্দোনেশিয়ায় অবস্থিত। তোমরা জানো সুমাত্রা দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় অবস্থিত, ওটাকে কে পৃথক করেছে? গ্রেট চ্যানেল। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু দেখবে ডাব্লিউবিসিএসে এবারে আসতে পারে, যেহেতু 2022-এ আন্দামান আর নিকোবর 10 ডিগ্রি চ্যানেলটা চলে এসেছিলো। 2023-এর ডাব্লিউবিসিএসে মনে আসেনি, 24-এ দেখবে এটা আসতে পারে। ডানকান প্রণালী কোন দুটোকে সেপারেট করেছে? দক্ষিণ আন্দামান, সাউথ আন্দামান ও লিটিল আন্দামান বা ক্ষুদ্র আন্দামান। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে ডানকান প্রণালী। ঠিক আছে, পশ্চিমবঙ্গে দীর্ঘতম সেতুর নাম কি? রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, ভূতনি সেতু, জয়ী সেতু। সঠিক উত্তর হচ্ছে জয়ী সেতু। ঠিক আছে, যেটা কোচবিহারে অবস্থিত। এটা তিস্তা নদীকে অতিক্রম করেছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? জয়ী সেতু। নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে করা হয়েছে? মানে দেখো, 4টে যে নাচ দেখছো, নাচের নাম দেখছো, নৃত্যশৈলী দেখছো, মোহিনীআট্টম, কুচিপুড়ি, ভারতনাট্যম, কথাকলি। এই 4টের মধ্যে
কোন যে ডান্স ফর্ম সেটা কিন্তু যে গ্রামে উদ্ভব হয়েছিল, মানে যে গ্রামে প্রথম উদ্ভব হয়েছিল সেই গ্রামের নাম অনুসারেই হয়েছে। সঠিক উত্তর হবে কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের কিন্তু একটা গ্রাম আছে কুচিপুড়ি, সেইখানে কিন্তু একটা ডান্স ফর্মের সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু ওই ডান্স ফর্মের ওই গ্রামের নাম অনুসারে দেওয়া হয় কুচিপুড়ি। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে। আর বাকিগুলো কিন্তু ওইভাবে হয়নি। মোহিনীআট্টম কেরালাতে হয়, ভারতনাট্যম তামিলনাড়ুর সঙ্গে যুক্ত, যেন বিভিন্ন ডান্স ফর্ম কোথার সঙ্গে যুক্ত, যেমন একটু আগে আসছিল গরবা গুজরাটের সঙ্গে যুক্ত, যেমন বিহু আসামের সাথে যুক্ত, কথাকলি কেরালার সাথে যুক্ত। আর কুচিপুড়ি কিন্তু নামে একটা গ্রাম আছে অন্ধ্রপ্রদেশে, সেখান থেকে কিন্তু নাচের সৃষ্টি হয়েছিল, সেই নাচটা কিন্তু ওই গ্রামের নাম অনুসারেই দেওয়া হয় কুচিপুড়ি। আর যদি কখনো আসে যে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী, তখন সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্যশৈলী, আগেও বহুবার দিয়েছি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিমেল কি? গন্ধগোকুল, রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, মেছো কুমির। সঠিক উত্তর হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। তোমরা জানো আমাদের রাজ্যের যে স্টেট অ্যানিমেল বা প্রতীকগুলো দেশেরও, এগুলো সম্বন্ধে আগেও পড়িয়েছি, শর্টসও দিয়েছি। পশ্চিমবঙ্গের রাজ্য পশুকেই মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। নিম্নোক্ত কোনটি রবিশস্য নয়? গম, সর্ষে, তুলা, ডাল। সঠিক উত্তর হবে তুলা কিন্তু কোনো মতেই রবিশস্য নয়, এটা কিন্তু একটা খারিফ শস্য। ঠিক আছে, তুলা কিন্তু একটা খারিফ শস্য, যেটা জুন জুলাই মাসে বপন করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয়। চলো পরের প্রশ্ন বন্ধুরা। কেরালায় নতুন ফসল তোলার উৎসব নাম কি? মানে ধরো যখন নতুন ফসল ওঠে কেরালায়, সেটাকে একটা নাম আছে, সেটাকে কি বলা হয়? বিহু, ওনাম, বৈশাখী, অচিরাকালী। সঠিক উত্তর হবে ওনাম। আচ্ছা, এবারে অনেক সময় এরামও দেখতে পাবে যে ওনাম নৃত্যশৈলী এভাবে দিয়ে দেয় অনেক সময়, কি ওনাম উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত, তখন সঠিক উত্তর হবে কেরালা। বিভিন্ন রকমভাবে দেবে, কিংবা অনেক সময় দিয়ে দেবে যে ওনামটা কী, সব কিছুর ক্ষেত্রে বৈশিষ্ট্য জানতে চায় না, ওনামের ক্ষেত্রে জানতে চায় ওনামটা হচ্ছে নতুন ফসল তোলার উৎসব। বৈশাখীটা বেশিরভাগ পাঞ্জাবের সাথে যুক্ত, বিহুটা আসামের সাথে যুক্ত। শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? সুন্দরী, গরান, গেওয়া। বুঝতেই পারছো তিনটেই আমাদের ম্যানগ্রোভ ফরেস্টে দেখা যায়। কচুরিপানা কিন্তু শ্বাসমূল দেখা যায় না। কচুরিপানা সঠিক উত্তর হবে শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? কচুরিপানা। নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়? ঠিক আছে, বলছে নিচের কোন দিনটিতে সূর্য লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, তো 21শে মার্চ, 1 মিনিট বন্ধুরা, 21শে মার্চ, 21শে নভেম্বর, 21শে ডিসেম্বর, 21শে মার্চ, 21শে নভেম্বর, 21শে ডিসেম্বর, 21শে জুন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে তোমার 21শে মার্চ। ঠিক আছে, যেটাকে মহাবিষুব বলা হয়। মানে ধরো এই 21শে মার্চ কিন্তু পৃথিবী তার কক্ষপথে এমন একটা স্থানে অবস্থান করে যেদিন কিন্তু সূর্য কিন্তু নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, যেটার ফলে কি হয়, উত্তর ও দক্ষিণ গোলার্ধ কিন্তু সূর্য থেকে সমান দূরে থাকে। মানে উত্তর ও দক্ষিণ গোলার্ধের মধ্যে সূর্য থাকে, কিন্তু তার যে ডিস্টেন্সটা, মানে উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে। মানে সূর্য থেকে উত্তর গোলার্ধ যতটা দূরত্বে থাকে, দক্ষিণ গোলার্ধ ততটা দূরত্বে থাকে। এটা দুদিন হয়, দুটো দিন হয় বছরে। একটা হচ্ছে 21শে মার্চ, যেটাকে মহাবিষুব বলা হয় বা ভার্নাল ইকুইনক্স বলা হয় বা ওয়াটার আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, যেটাকে ওয়াটার ইকুইনক্স বলা হয় বা অটোমান ইকুইনক্সও বলা হয়। কারণ আছে, এগুলো আর বলছি না। সেটাকে হচ্ছে জলবিষুব। এই 23শে সেপ্টেম্বরও পৃথিবী তার মানে কক্ষপথে এমন একটা স্থানে অবস্থান করে যেদিন সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দেয় এবং সূর্য উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ থেকে সমান দূরত্ব অবস্থান করে। 23শে সেপ্টেম্বর হলে জলবিষুব আর 21শে মার্চ হলে মহাবিষুব। এখানে কিন্তু সঠিক উত্তর হবে 21শে মার্চ। এ সম্বন্ধে আগে বলেছিলাম তোমাদের। কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। সঠিক উত্তর হবে, এইখানটা ভুল করে ফেলেছি আমি। কোটা শহরটি আমাদের রাজস্থানে অবস্থিত। এটা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, যখন তোমরা পিডিএফ পাবে তখন ওটা ঠিক পিডিএফই পাবে। কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। আমি ভুল করে কোটাই লিখে ফেলেছি। কোটা শহরটা ভারতের রাজস্থানে অবস্থিত, রাজস্থান রাজ্যে অবস্থিত। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, আন্দিজ পর্বতমালা কিন্তু আমাদের সাউথ আমেরিকায় অবস্থিত, দক্ষিণ আমেরিকা মহাদেশে। এবং এই আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট অ্যাকনগুয়া। ঠিক আছে, যেটা আর্জেন্টিনাতে অবস্থিত। এই মাউন্ট অ্যাকনগুয়া আর্জেন্টিনাতে অবস্থিত এবং আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই মাউন্ট অ্যাকনগুয়া। এটা অনেক সময় আসে যে আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন হয় মাউন্ট অ্যাকনগুয়া। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি ডাব্লিউবির যে কনস্টেবল পরীক্ষার বাকি জেনারেল সায়েন্স, হিস্ট্রি, স্ট্যাটিক জিকে নিয়ে আসছি। আর পলিটি, ইকোনমিক্সও কিছু কিছু আছে দিয়ে দেবো। আর 2 বছরের মানে 2 বছরের জিওগ্রাফি বাকি রইলো, ওটা আমি কিন্তু যেদিন স্ট্যাটিক জিকে আপলোড করবো, স্ট্যাটিক জিকেটা শেষ করে দিয়ে বাকি 10-12টা কোশ্চেন আমি দিয়ে দেবো জিওগ্রাফি। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট।